তোমরা যারা এইচএসসি 2022 সালের পরীক্ষার্থী, শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট দশম সপ্তাহে তাদের যে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্ট নাম্বার 5 সেটা আমি আজকে সমাধান করব। আর সমাধান করার সাথে সাথে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমাদের উদ্দীপকে কি বলা আছে আমরা সেটা দেখি। আমাদের উদ্দীপকে বলছে তুমি 0.4 মিটার পুরুত্বে 10টি আয়তাকার বস্তু একটির উপরে আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটা একটা আয়তাকার বস্তুর কথা ভাবলাম, যার দৈর্ঘ্য দেখো এটা, প্রস্থ হলো এটা, আর পুরুত্ব আমরা এটা ভাবলাম। আর পুরুত্ব মেন উচ্চতা, আর পুরুত্বের কথা বলছে 0.4 মিটার। এইরকম আয়তাকার বস্তু আছে তোমার কাছে 10টি, এইটার উপর আরেকটা, এইটার উপর আরেকটা, এভাবে রেখে তুমি একটা স্তম্ভ তৈরি করো। দেখো এই পার্টটা, এটা এটা আয়তাকার বস্তু যার পুরুত্ব 0.4 মিটার, একটার উপর আরেকটা এভাবে সাজিয়ে আমি একটা স্তম্ভ তৈরি করছি। এখন তোমাকে ক নম্বরে বলছে যে প্রতিটি আয়তাকার বস্তুর ভর হলো 2.5 কেজি। তার মানে এই আয়তাকার বস্তুর ভর 2.5 কেজি। তাহলে আমি লিখলাম m = 2.5 কেজি। হলে এই স্তম্ভটি তৈরি করতে তুমি কি পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করবে। অর্থাৎ এই যে আয়তাকার স্তম্ভ একটার উপর আরেকটা সাজাইছো, এরকম ভাবে 10টা আয়তাকার বস্তু, তার মাধ্যমে তুমি একটা স্তম্ভ তৈরি করছো। এই স্তম্ভ তৈরি করতে তোমার কি পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয়িত হবে সেটা বের করতে বলছে। আর আমার এখানে প্রত্যেকটা আয়তাকার বস্তুর ভর বলছে 2.5 কেজি, আর পুরুত্ব আছে আমার 0.4, সেটাকে আমরা হাইট কল্পনা করলাম 0.4 মিটার। আর আয়তাকার বস্তুর সংখ্যা হলো 10টি, তার মানে আমার m = 10। এখন এই যে একটার উপর আরেকটা সাজিয়ে একটা স্তম্ভ তৈরি করতে যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ তোমার যান্ত্রিক শক্তি ব্যয়িত হবে। আর স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে আমরা জানি W = mgh, n(n-1/2). অর্থাৎ এখানে আয়তাকার বস্তুর সংখ্যা হলো n, আয়তাকার বস্তুর সংখ্যা হলো n, সেই ক্ষেত্রে স্তম্ভ তৈরি করতে যে পরিমাণ কাজ করতে হয় W = mgh, n(n-1/2). দেখো m এর মান দেওয়া আছে আমার 2.5, g এর মান আমরা জানি 9.8, h যেটা পুরুত্ব 0.4, কয়টা আয়তাকার বস্তু 10টি, তাহলে n এর মান হবে হলো আমার 10/2। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে এরকম আয়তাকার স্তম্ভ তৈরি করতে, অর্থাৎ আয়তাকার বস্তু দ্বারা এরকম স্তম্ভ তৈরি করতে কি পরিমাণ আমার কাজ করতে হবে। যদি আমরা ক্যালকুলেশন করি 2.5 ইনটু আমাদের আসতেছে হলো 441 জুল। অর্থাৎ এই 10টি আয়তাকার বস্তু দ্বারা একটা স্তম্ভ তৈরি করতে আমাদের কাজ করতে হবে কত? 441 জুল। এটাই হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি, এটাই হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি। তাহলে ক নম্বর আমরা বুঝতে পারলাম যে আমাদের কিভাবে সমাধান করতে হবে। এখন আমরা খ নম্বর দেখব। খ নম্বরে কি বলবো? খ নম্বরে বলছে এবার তুমি স্তম্ভটির শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর একটি আনত তল স্থাপন করো। তার মানে দেখো আমি এটাকে কল্পনা করলাম ভূমি, শীর্ষবিন্দু হলো আমার এটা, এটা থেকে আমি একটা আনত তল কল্পনা করলাম।
এই যে আনত তল, এই আনত তল যেটা ভাবছি সেই আনত তলের দৈর্ঘ্যের কথা বলছে কত মিটার? 5 মিটার। তার মানে এই আনত তল, এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম আমরা বি, এই পয়েন্টটাকে ধরলাম আমরা সি। তাহলে আনত তলের দৈর্ঘ্যের কথা বলছে আমাদের 5 মিটার। তার মানে AB ইকুয়াল 5 মিটার। 2.5 কেজি ভরে একটি গোলক, অর্থাৎ একটা গোলকের কথা বলছে যার ভর 2.5 কেজি। তাহলে গোলকের ভর M ইকুয়াল 2.5 কেজি। একটি গোলককে আনত তল বেয়ে শীর্ষবিন্দুতে উঠানো, তলের ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ যে তলটা ভাবা হয়েছে সেই তলের ঘর্ষণ গুণাঙ্ক, সেটাকে আমরা ধরলাম মিউ কে ইকুয়াল 0.2। অভিকর্ষজ ত্বরণ G ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন গোলকটা যদি এখানে থাকে, অর্থাৎ এই ভূমি থেকে তাকে শীর্ষবিন্দুতে নিতে তোমাকে কতটুকু কাজ করতে হবে, এইটাই তোমাকে খ নম্বরে বলছে। কথাটা আমি আবারও বলি, বলছে হলো ভূমির এই জায়গা থেকে একটি গোলক যার ভর 2.5 কেজি, যে তলটা উঠাবা সেটা আনত তল, সেই আনত তলের ঘর্ষণ সহ 0.2, এখানে অভিকর্ষজ ত্বরণ 9.78, এটা দেওয়া আছে 9.78। তাহলে এই ভূমি থেকে এর শীর্ষ এই বিন্দুতে উঠাতে তোমাকে কতটুকু কাজ করতে হবে সেটা বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা যে কাজটা করব, ভূমি থেকে এই গোলকটাকে এখানে উঠাবো সমবেগে। কি বেগে? সমবেগে। তাহলে দেখো আমরা একটু বুঝে আসি যে এই কোণটা হলো আমার থিটা। কোন একটা বস্তু যদি এখানে থাকে তার ওজন কাজ করে খাড়া নিচের দিকে, তার অভিলম্বিক প্রতিক্রিয়াও চেঞ্জ হয়ে যায়। তাহলে উপরে দিকে কাজ করে অভিলম্বিক প্রতিক্রিয়া আর। একটা জিনিস দেখো, এটা যদি 90 হয়, এই কোণটা আর এই কোণটা দুইটা মিলে হবে 90, আবার এই কোণটা হবে 90। তার মানে জিনিসটা হচ্ছে কি, এই কোণটা আর এই কোণটা মিলে হলো 90, আবার এই কোণটা মিলে হলো 90। এখন এই কোণটা যদি আর এই কোণটা যদি সমান হয়, তাহলে অবভিয়াসলি এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে আমরা দেখলাম যে এই কোণটা আর এই কোণটা কি হয়? সমান হয়। তাহলে দেখো mg এর সাথে, অর্থাৎ ওজনের সাথে এই রেখাটা কত কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে ওজনের এই বরাবর অংশ হবে mg cos θ, আবার এই ওজনের এই দিকে অংশ হবে mg sin θ। এটা হবে। এখন এখানে বস্তুটা কিন্তু আছে, ওজনের তার mg sin θ এই দিকে কাজ করতেছে। তারপরে যেহেতু ঢালু তলটা মানে ঢালু পথটা অমসৃণ, তাহলে তার ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? অবশ্যই নিচের দিকে। তার মানে আমাদের F কেও কাজ করে নিচের দিকে। এখন F কে নিচের দিকে কাজ করতেছে, কারণটা কি? তুমি বস্তুটাকে ভূমি থেকে তুমি শীর্ষবিন্দুতে নিবে, তাহলে ঘর্ষণ কাজ করবে তার বিপরীতে। দেখো এই যে গোলক, এই ভূমি থেকে তুমি এখানে নিবে, দুইটা অংশ তোমাকে বাধা দিতেছে, ওজনের mg sin θ প্লাস গতীয় ঘর্ষণ বল। এখন এখানে থেকে যদি তুমি এখানে উঠাও, অর্থাৎ সমবেগে উঠাতে চাও, তাহলে এই দুইটা বলের লব্ধি যেটা উপরের দিকে প্রয়োগ করো, তাহলে গোলকটা এখানে থেকে এখানে কিভাবে যাবে? সমবেগে উঠে যাবে। তাহলে তোমার প্রয়োগকৃত বল হচ্ছে mg sin θ প্লাস fk। তাহলে আমাদের প্রয়োগকৃত বল কত? mg sin θ প্লাস fk। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি w ইকুয়াল mg sin θ প্লাস fk। এখন যেহেতু b থেকে আমরা a তে নিব, তাহলে তার সরণ হবে ab। তাহলে আমরা এখানে লিখলাম সরণটা হলো আমার s, অর্থাৎ ab ইকুয়াল s। আবার আমরা জানি গতীয় ঘর্ষণ সহগ মিউ কে ইকুয়াল fk বাই r।
তাহলে এফ কে ইকুয়াল মিউ কে আর, এটা আমরা জানি। তো আমরা কিছু আগে আবার দেখে আসছি যে বস্তুটা এখানে ছিল, ওজন নিচের দিকে, এইদিকে অবিলম্বিক প্রতিক্রিয়া, এটা যদি থিটা হয় এটা আমার থিটা, এই দিকে কাজ করছে হলো তার mg cos থিটা, আর উপরের দিকে কাজ করছে অবিলম্বিক প্রতিক্রিয়া, r ইকুয়াল mg cos থিটা, r ইকুয়াল mg cos থিটা। তাহলে r এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, মিউ কে mg cos থিটা। তাহলে গতি ও ঘর্ষণ বল আমরা এখন সহজে বের করতে পারবো। এখন এই মানটাই আমরা এখানে বসিয়ে দিই। আমার আসতেছে হলো mg sin থিটা প্লাস এটা মিউ কে mg cos থিটা, সাথে আছে আমাদের s। এখানে থেকে দেখো mg আর mg কমন যায়, তাহলে আমরা কমন নিলাম mg। তাহলে এখানে দেখে sin থিটা প্লাস মিউ কে cos থিটা, সাথে কত আমার s। দেখো m এর মান জানি আমরা 2.5 কেজি, তারপরে g এর মান আছে 9.78, s এর মান জানি আমরা হলো 5 মিটার, মিউ কে এর মান দেওয়া আছে 0.2, কিন্তু আমরা কি থিটার মান জানি? জানি না। তাহলে আমাদের থিটার মানটা বের করতে হবে। তাহলে থিটা আমরা কোনটা ধরছি, ঢালু তলের সাথে অথবা আনত তলের সাথে ভূমির মধ্যবর্তী কোণ ধরছি আমরা থিটা। এখন এতটুকুর মান জানো তুমি 5, তোমাকে বলে দিয়েছে এতটুকুর মান 5। তাহলে দেখো এই স্তম্ভ কটা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা স্তম্ভ, আর প্রত্যেকটা স্তম্ভের পুরুত্ব 0.4, তাহলে 10টা স্তম্ভের হবে 4। তার মানে আমরা একটা কাজ করতে পারি, এখানে থেকে এভাবে দিতে পারি, টোটালটা হচ্ছে আমাদের 4 মিটার। দেখো এইটা যদি কোণ হয় তার মানে এইটা কিন্তু আমার 4 পাইলাম, আমরা 4 পাইলাম। তাহলে এটা হলো আমার লম্ব, এটা হলো আমার অতিভুজ, এটা হলো আমার ভূমি। এখন আমরা কোণ বের করতে পারি sin থিটা ইকুয়াল লম্ব, লম্ব মানে কি আমার 4, আর অতিভুজ মানে কি ab 5, থিটা ইকুয়াল আসবে আমার 53.13 ডিগ্রি। তারপর আমি ক্যালকুলেশন করি 4/5 শিফট sin ইনভার্স আনসার, তার মানে আমার 53.13 ডিগ্রি। তার মানে আমার আনত তল ভূমির সাথে 53.13 ডিগ্রি কোণে সাহিত্য বা আনত আছে। তাহলে এখন আমরা এখানে একটু লিখে রাখি 53.13, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা টপিকসে লাগবে। এখন দেখো আমি সবগুলো মান জানি, মানগুলো আমি বসাই দিই। তাহলে আমার m এর মান আছে হলো আমার 2.5, তারপরে g এর মান আছে 9.78, তারপরে s টাকে আমরা আগে আনি, s এর মান আছে 5। এখন এইটুকুকে আমরা মান বসাই, ফার্স্ট ব্র্যাকেট sin 53.13 প্লাস মিউ এর মান আছে 0.2, cos হবে হলো আমাদের 53.13, আর এটাকে আমরা ধরলাম b, আর মিউ কে আমরা একটু সাইড করে লিখে রাখি, মিউ কে ইকুয়াল 0.2। এখন আমরা ক্যালকুলেশন করব যে গোলকটাকে এখানে থেকে শীর্ষবিন্দুতে উঠাতে কি পরিমাণ কাজ করতে হয়েছে, দেখে আমরা ক্যালকুলেশন করে sin 53.13, আমার আসতেছে হলো 112.47 জুল। অর্থাৎ গোলকটাকে বিবিন্দু থেকে, ভূমি থেকে তুমি যদি স্তম্ভের শীর্ষবিন্দুতে নিতে চাও তাহলে তোমাকে 112.47 জুল কাজ করতে হবে। এইটাই আমাদের ক্ষতে বলছে, এটা আমাদের কোথায় বলছে? ক্ষতে। এখন আমরা
আমরা পরবর্তী টপিকটা দেখব। অর্থাৎ গতে আমাদের কি বলছে সেটা দেখে নাও। এটাকে মুছে দেই। গতে তোমাকে বলছে এবার তুমি 2.5 কেজি ভরের গোলকটিকে, অর্থাৎ ভূমি থেকে যে গোলকটাকে অর্থাৎ বি বিন্দু থেকে যে গোলকটাকে তুমি এই স্তম্ভের শীর্ষতে নিছো বা এ বিন্দুতে নিছো, সেই গোলকটিকে যার ভর 2.5 কেজি, গোলকটিকে প্রথমে স্তম্ভের শীর্ষবিন্দু থেকে খাড়া নিচের দিকে ছেড়ে দাও। অর্থাৎ এই যে স্তম্ভ এখানে নিছো তুমি, এখানে থেকে নিচের দিকে ছেড়ে দিবা। তাহলে পরবর্তীতে আবার বলছে গোলকটিকে আবার শীর্ষবিন্দুতে দাও। কন্ডিশন কিন্তু দুইটা, তুমি শীর্ষবিন্দুতে আনছো, তারপরে কি করবা, এখানে ছেড়ে দিবা, মুক্তভাবে সে মাটিতে পড়বে, একটা কন্ডিশন। আবার মাটিতে পড়ার পর গোলকটাকে আবার তুমি উপরে নাও, উপরে নিয়ে তুমি এখানে থেকে ঢালু তল দিয়ে ছেড়ে দাও। উভয় ক্ষেত্রেই সমান কাজ হবে কিনা আমাদের সেই কন্ডিশনটা বলছে। কথাটা আমি আবারও বলি, তুমি যে গোলকটাকে এখানে থেকে শীর্ষবিন্দুতে নিছো, নেওয়ার পর সেটাকে কি করবা, ছেড়ে দিবা, সেটা মুক্তভাবে খাড়া নিচের দিকে পড়বে, সেটা একটা অপশন। আর একটা অপশন হলো এখানে নিছো তুমি, সেখানে নেওয়ার পর তুমি ঢালু তল দিয়ে ছেড়ে দিছো, তাহলে গোলকটা ঢালু তল বেয়ে নিচের দিকে আসবে, আইসা ভূমিতে এখানে আসবে। তাহলে দেখো মুক্তভাবে যখন খাড়া নিচের দিকে পড়ছে সেই ক্ষেত্রে কতটুকু কাজ হয়েছে, আবার ঢালু তল বেয়ে নামার সময় কতটুকু কাজ হয়েছে, এই দুই অপশনের কৃত কাজ কি সমান হয়েছে কিনা তোমার গতে সেটার কথা বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো যে স্তম্ভের উচ্চতা হলো 4 মিটার, বস্তুটাকে যদি আমরা ঠিক এভাবে, এটা কতটুকু, 4 মিটার, এখানে থেকে গোলকটাকে যদি আমি ছেড়ে দেই তাহলে কাজ হবে কতটুকু, W ইকুয়াল mg h। মুক্তভাবে যদি আমি ছেড়ে দেই, সেটা যদি মুক্তভাবে মাটিতে পড়ে সেক্ষেত্রে W ইকুয়াল কত হবে, mg h। এখন m এর মান আমরা কত জানি, 2.5, g এর মান জানি আমরা 9.78, h এর মান 4। ক্যালকুলেশন করে দেখি আমরা যে মুক্তভাবে ছেড়ে দেওয়ার পর বস্তুটার কতটুকু কাজ হয়। তাহলে 2.5 ইনটু 9.78 ইনটু 4 আসতেছে হলো আমাদের 97.8 জুল। তার মানে বস্তুটাকে যখন আমরা মুক্তভাবে ছেড়ে দিছি তখন কাজের পরিমাণ হয়েছিল আমার 97.8 জুল। তাহলে আমরা আমাদের সুবিধার্থে W1 97.8 জুল। এখন আবার আমাদের কি বলছে, দেখো যে গোলকটা এখানে আছে, সে তাকে কি করছো, অভিকর্ষের প্রভাবে নিচের দিকে তুমি পড়তে দিছো, ওই জায়গা থেকে গোলকটা বি বিন্দুতে আসবে, সেই ক্ষেত্রে কতটুকু কাজ হবে সেটা আমাদের বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুদিন আগে আমরা দেখছি মুক্তভাবে যখন পড়লো তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে, এখানেও সে ঢালু তল বেয়ে আসবে বা আনত তল বেয়ে আসবে, কিন্তু অভিকর্ষ বল দ্বারাই কাজ হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, কিছুদিন আগে আমরা যেটা দেখছি যেভাবে, এটা হলো থিটা, এই দিকে কাজ করে জি সাইন থিটা, মানে mg সাইন থিটা ওজনের, এই দিকে কাজ করে হলো আমার mg, অবিলম্বিক প্রতিক্রিয়া হলো আর এইদিকে, এই কোণটা হলো আমার থিটা। তার মানে দেখো ঢালু তল বরাবর ওজনের অংশ কাজ করে হলো আমার mg সাইন থিটা, ঢালু তল বরাবর ওজনের যে অংশ mg সাইন থিটা কাজ করে। তার মানে গোলকটা নিচের দিকে আসবে mg সাইন থিটার কারণে। তাহলে আমরা আমাদের সুবিধাটা আমরা এইখানে একটু করি, এরকম থিটার মান তো আমরা জানি 53.30, ওজন কাজ করে নিচে, এই কোণটা আর এই কোণটা সমান, আমরা ধরে নিলাম থিটা, এটাও থিটা ধরলাম আমরা, আর কাজ করে কোন দিকে, উপরের দিকে। তাহলে এইবার আমরা কাজ করব হলো
mg cos থিটা, আর এই দিকে কাজ করে হলো আমার mg, আর নিচের দিকে কাজ করতেছে mg sin থিটা। তার মানে গোলকটা যে নিচে আসবে mg sin থিটার কারণে সে নিচের দিকে আসবে, কিন্তু এখানে কিন্তু আবার ঘর্ষণ আছে, তাহলে সেই ঘর্ষণ কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে, সেটা হলো আমার f। তার মানে এখানে থেকে তুমি একটা জিনিস দেখো যে mg sin থিটা যদি বড় হয় কার চেয়ে f এর চেয়ে, তাহলে গোলকটা নিচের দিকে আসবে। তাহলে যেহেতু গোলকটা নিচের দিকে আসবে, তাহলে আমরা বলতে পারি mg sin থিটা গ্রেটার দ্যান f। তাদের ভিতরে একটা লব্ধি বল আছে, সেই বলটা mg sin থিটা মাইনাস f, অর্থাৎ এই লব্ধি বলের কারণে গোলকটা নিচের দিকে আসবে। তাহলে লব্ধি বল দ্বারা কৃত কাজ আমরা হিসাব করি, তাহলে আমরা লিখতে পারি w ইকুয়াল লব্ধি বল mg sin থিটা মাইনাস f, সাথে তার সরণ হবে, এটাকে এখন আমরা এই কল্পনা করি a থেকে b, তার মানে s, a থেকে b তার মানে কি s। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কৃত কাজ, আর প্রথম ক্ষেত্রে যে অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে সেটা খারাপ নিচের দিকে পড়ছে। তাহলে এখানে দিকে আমরা কি করতে পারি সেটা দেখো, mg sin থিটা f কে পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি, কারণ মিউ কে ইকুয়াল জানি আমরা f কে বাই r, তাহলে f কে ইকুয়াল আমরা লিখতে পারি মিউ কে r, তাহলে f কে পরিবর্তে লিখলাম আমরা মিউ কে r, দিলাম আমি ফার্স্ট ব্র্যাকেট সাথে আছে s। তাহলে এই ক্ষেত্রে আমরা কাজের পরিমাণ ধরলাম w2, তাহলে এটা আসলে আমার mg sin থিটা মাইনাস মিউ কে। তাহলে দেখো এই r আর mg cos থিটা সমান, তাহলে r এর পরিবর্তে লিখতে পারি আমরা mg cos থিটা সাথে আছে আমার s। এই পার্টে mg আছে, এখানেও mg আছে, তাহলে আমরা mg টাকে কমন নেই, s টাকে ওই পাশে নিয়ে আসলাম, তাহলে আমার আসছে sin থিটা মাইনাস মিউ কে cos থিটা। m এর মান যে গোলকটা তার ভর 2.5, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.78, আর a থেকে যখন b তে আসবে তার সরণ হবে হলো 5, তার মানে 5। এই জায়গায় আমরা এখন মান বসিয়ে দেই, sin 53.30 মাইনাস মিউ কে 0.2, তারপরে cos 53.30। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে গোলকটি a বিন্দু থেকে অভিকর্ষের প্রভাবে b বিন্দুতে আসবে, অভিকর্ষ বল দ্বারা যে কাজ সেটা আমরা পেয়ে যাব, সেটাকে আমরা কত লিখছি w2। তাহলে আমাদের কাছে হলো 0.2 into 5 into 9.78 into 2.5। তার মানে দেখো এই ক্ষেত্রে যে কাজ হচ্ছে সেটা হলো 83.13 জুল, তাহলে প্রথম ক্ষেত্রে কাজ হয়েছিল আমাদের 97.8 জুল, কিন্তু এই ক্ষেত্রে কাজ হয়েছিল আমাদের 83.13 জুল। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার যে দুইটাই তো সমান উচ্চতায় ছিল, তাহলে কাজের পরিমাণ সমান হওয়ার কথা অভিকর্ষ বল দ্বারা, কিন্তু দেখো যখন সে তল বরাবর নামবে সেখানে ঘর্ষণ দ্বারাও কিছু কাজ সম্পাদিত হবে, আর ওই কাজটা যেহেতু ঘর্ষণ দ্বারা, তার মানে সেটা আমাদের অবচয়, সেটা আমাদের ধরা যাবে না। সেই কারণে দেখো যখন মুক্তভাবে ফেলে দিছো সেখানে কোনো ঘর্ষণ ছিল না, অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ 97.8, কিন্তু যখন ঘর্ষণযুক্ত তল দিয়া বস্তুটাকে নিচের দিকে নামানোর ব্যবস্থা করছো,
তখন কাজের পরিমাণ হয়েছে 83.13 জুল, অর্থাৎ আগের চেয়ে কাজের পরিমাণ কমছে, কারণ এখানে ঘর্ষণ ছিল।